আসসালামু আলাইকুম। আজ আমরা একটু কথা বলবো 5ই আগস্ট পরবর্তী সময়ে ভারতের ধারাবাহিক কিছু কার্যক্রম নিয়ে, যেগুলো থেকে আসলে সত্যিকার অর্থেই প্রকাশ পাবে ভারত বাংলাদেশকে কতটুকু সহযোগিতামূলক আচরণ করে, পাশাপাশি কতটুকু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওরা বজায় রেখে চলে। চলতি বছরের 22শে আগস্ট ভারতের ত্রিপুরায় পানি বিদ্যুৎ প্রকল্পের ডম্বুর বাঁধটি পানি ছাড়াই আন্তর্জাতিক কনভেনশন না মেনেই ছেড়ে দেওয়া হয়। ভারতের এই পরিকল্পিত বন্যায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মৌলভীবাজার, হবিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ মোট 11টি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। শরণখালের ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এই বানবাসী জনপদগুলো। জাতীয় ঐক্যের শক্তিতে আমরা সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পেরেছি ইনশাল্লাহ। এর মধ্যে বাংলাদেশ থেকে পলাতক ইতিহাসের জঘন্যতম খুনি হাসিনাকে ভারত লালন পালন করে কূটনৈতিকভাবে বাংলাদেশকে অসহযোগিতা করে যাচ্ছে একের পর এক। তারই দৃষ্টান্ত 14ই নভেম্বর। ইতিহাসের বিখ্যাত হকার সাংবাদিক প্রিয় মাতৃভূমি চট্টগ্রামে ভারতের হস্তক্ষেপের স্বপ্ন দেখে তাও আবার মিডিয়ায় প্রচার করছে, যা অত্যন্ত হাস্যকর ও দুঃখজনক। সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনের মাধ্যমে উস্কানি দেওয়া শুরু করলো। উদ্দেশ্য শান্তিপূর্ণ বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে একটি ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে দেওয়া। উস্কানির মাধ্যম বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক লাল সবুজের পতাকাকে অবমাননা করায় রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়। তারই রেশ ধরে 26শে নভেম্বর রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে উগ্রবাদী ইসকন সদস্যরা আদালত প্রাঙ্গণে নৃশংসভাবে হত্যা করে, যার সম্পূর্ণটাই ভারতের পূর্ব পরিকল্পিত ছিল, যার একমাত্র উদ্দেশ্য ছিল দেশে ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে পাল্টা অভ্যুত্থান ঘটানো। জাতীয় ঐক্য ও বাংলাদেশের ধর্মীয় নেতাদের প্রজ্ঞায় ভারতের এ পরিকল্পনাও ভেস্তে যায়। 2 ডিসেম্বর সোমবার ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে ভাঙচুর, হামলা, পতাকা ছিঁড়ে ফেলা, আগুন ধরিয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটায় হিন্দু সংঘর্ষ নামের একটি সমিতি, যা ছিল ভারতীয় উগ্র হিন্দুদের একটি উগ্রতার লক্ষণ। একই পরিকল্পনার দ্বিতীয় অংশ ঘটে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায়। পরিকল্পনার পার্ট বিতে নাটক করে প্রফুল্ল দাসের পুত্র আকাশ দাস। আকাশ দাসকে খলনায়ক করে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন অবমাননার একটি স্থির চিত্র নির্ধারণ করে দেয় ভারত। ফলশ্রুতিতে আকাশ দাসের বাড়ি সহ আশেপাশে হামলার ঘটনা ঘটে। এ হামলার পরিকল্পনার পার্ট বিতে এর অংশ হিসেবে উস্কানি দেয় তথাকথিত দেশপ্রেমিক আওয়ামী সন্ত্রাসীরা। এটি ছিল সম্পূর্ণই ভারত ও বাংলাদেশে অবস্থিত আওয়ামী সন্ত্রাসীদের একটি পরিকল্পিত, যা সামনে আরো ঘটতে যাচ্ছে। এভাবেই একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে স্পষ্ট বোঝা যায় ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত সন্ত্রাসী আওয়ামী লীগের বন্ধু, যারা বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী লীগকে বাংলাদেশ জনগণের উপর চাপিয়ে দিয়েছিল, হরণ করে নিয়েছিল মানুষের ভোটাধিকার, হরণ করে নিয়েছিল মানুষের কথা বলার স্বাধীনতা। যারা এখনো বাংলাদেশের থেকে ভারতের গান গায়, ভারতের জন্য কাজ করতে চায়, তারা বাংলাদেশের শত্রু, তারা গণমানুষের শত্রু, তারা আগত কিংবা অনাগত নবজাতকের শত্রু। এখন সেই সময় এসেছে দল মত নির্বিশেষে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এক এবং ঐক্যের শক্তিকে সমুন্নত রেখে এই দেশের অভ্যন্তরে ও বাহিরে যে শত্রু আছে সেই শত্রুদেরকে চিহ্নিত করে এদেরকে একেবারে তৃণমূল থেকে উপড়ে ফেলে দেয়া। তবেই 24-এর যে বিপ্লব, সেই বিপ্লবী সুফল যুগান্তর ধরে বাংলাদেশ ভোগ করতে পারে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।